কেন জানি মনে হচ্ছে 209 সিট নিয়েও রাজনৈতিক শক্তি যেন বিএনপির কাছে আসেনি। কেন জানি তাদের মনে হচ্ছে না যে আমরা উৎসব মুখর পরিবেশে দেশ পরিচালনা করব, কারণ জনগণ আমাদেরকে 209টি ম্যান্ডেট দিয়েছে, নিরঙ্কুশ ম্যান্ডেট দিয়েছে। কেন জানি ওই আনন্দটুকু, রাজনৈতিক সরকারের যে স্পিরিট, যে শক্তি, যে সাহস, যে যে আমাদেরকে জনগণ বসিয়েছে, আমরা প্রত্যেকটা মানুষের প্রতিনিধি যে আনন্দ চিত্তে কাজটুকু করবে সেটা করতে পারছে না। আমি এটাকে মনে করি যে একটা হতাশা, একটা চরম হতাশা এদের ওনাদের ভিতরে বিরাজ করছে। উদাহরণস্বরূপ এটাও বলে রাখি যে না হলে এখনো পর্যন্ত জলপাই রঙের বাহিনী কেন মাঠে থাকবে? বাংলাদেশে কি মার্শাল চলছে? নির্বাচিত সরকার। বাংলাদেশের পৃথিবীর কোন সব দেশেই দেশের মারাত্মক বিপদে, ইন্টারনাল ইনসাইড দেশে যদি মারাত্মক বিপদ হয়, তাহলে তাদের সেনাবাহিনী ফোর্সকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য মাঠে নামায়, গুলি করার জন্য নয়। কারণ একটি সেনাবাহিনীর গুলি করার একমাত্র বিষয়টা হলো বহিঃশত্রুর আক্রমণ হলে বহিঃশত্রুকে গুলি করবে, নিজের মানুষকে তো গুলি করবে না। তাহলে এইটা এত বছর ধরে, প্রায় 2 বছর ধরে কেন? ফখরুল সাহেব কি সেই কথা বলছেন? যারা যে দুর্নীতি করে গেল, দেশটাকে একেবারেই যে রসাতলে বসিয়ে গেল, সেই সবগুলো কি ওনারা ওভারকাম করতে পারবেন? না হলে ওভারকাম যেহেতু করতে পারছেন না, ওনার ধারণা উনি কি ভয় পাচ্ছেন যে আমাদেরকে এমন একটি জায়গায় বসিয়ে দিয়ে এখনো তারাই ক্ষমতা চালাচ্ছে? আমি সরাসরি বলতে চাই না যে বিষয়গুলো আমরা প্রতিদিন এখন দেখতে পাচ্ছি যে দেশ আসলে কি তারেক জিয়া চালাচ্ছে না অন্য কোনো জায়গা থেকে চালাচ্ছে। দেশের বর্তমান সরকারকে কেন অন্য দেশের রাষ্ট্রদূত নির্দেশনা দিতে পারে কি করতে হবে কি করতে হবে না, যথেষ্ট নয় কেন বলতে পারে? অতএব ওনাদের হতাশাটা কি এতটুকুই ক্যান্সারের মতন যে যে কোনো সময় যদি ক্রীড়ানকদের ইশারায় দেশ পরিচালনা না করে, না হলে এতগুলো বোয়িং কেনার কি প্রয়োজন? আমি আপনার কাছেই প্রশ্ন করি, বাংলাদেশে টিকা নেই, শিশুরা মারা যাচ্ছে প্রতিদিন, এবং সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী একবার বললেন যে শেখ হাসিনা সরকার সহ টিকার ব্যবস্থা করেনি, যেটা আওয়ামী লীগের পক্ষের কোনো মানুষ বলতে হয়নি। সাধারণ সাংবাদিকরা তুলে ধরলেন, না এটা তো হয়নি, পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে সেখানে টিকা ছিল, সমস্ত ব্যবস্থা ছিল, এটা তো ইয়ার সময় হয়নি, ডক্টর ইউনূসের সময় হয়নি। উনি আবার কথাটা বলছেন, হ্যাঁ ডক্টর ইউনূসের সময় এটা হয়নি। অতএব এই ব্যবস্থা না করে প্রায় এই কোম্পানি 35,000 কোটি টাকার, 35,000 কোটি টাকার অফারকে 45,000 কোটি টাকাতে নিয়ে গেল। জাস্ট এই অফারটা, মানে চিন্তা করেন, 10,000 কোটি টাকা ইতিমধ্যেই বাড়িয়ে দিল। এই টাকাগুলো কি রাজনৈতিক সরকারের ডিসিশন? আমি তো মনে করি না। এটাও দুর্নীতি। এটাই বাংলাদেশকে ওই যে বর্গী এলো দেশে ওই ব্যবস্থাটা। অতএব বিএনপি কে যদি ঘুরে দাঁড়াতে হয়, এটা আমি দুঃসাহস এটাও তো দেখাই, বিএনপি কে আমি দেখতে পাচ্ছি একটা রুগ্ন, অসুস্থ, এবং তারা ইন্টারনালি খুব অস্বস্তিতে আছেন যে দেশ পরিচালনার জন্য জনগণ ম্যান্ডেট দিয়েছেন, এটা তথাকথিত আমাদেরকে যারা ক্ষমতায় বসিয়েছেন, আমাদের কাঁধে বন্দুক রেখে তারা তাদের কাজ করাচ্ছেন। ডক্টর ইউনূস ক্ষমতাসীন, আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতাবান, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর চেয়ে বেশি, এবং প্রায়শই আমি দেখতে পাচ্ছি একটা ইন্ডিপেন্ডেন্টলি সরকারের ক্যাবিনেট মেম্বার হিসাবে নয়, একজন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। তো উনি এই দুঃসাহস দেখান কেন? কিভাবে দেখান, মানে কিভাবে করছেন? অতএব আমি ফিরে যাই আপনার প্রশ্নে, এখানেই শেষ করছি। মির্জা ফখরুলের এই কথা, এটা আমার মতন অন্যান্যরা আলোচনা করা দরকার যে সরকার কি ভিতর থেকে ধসে পড়ছে, এবং আমরা অচিরেই কি দেখতে পাবো যে এটা আসলে এই সরকার টিকছে না। যদি টিকাতে হয় তাহলে গণতন্ত্রের যে মৌলিক বিষয়গুলো, সেই সবগুলোকে তারা কাজে আনতে হবে। যেমন আমাদের সাংবাদিক বন্ধুরা যারা জেলে আছেন তাদেরকে মুক্ত করতে হবে, বিচার ব্যবস্থা স্বাধীন করতে হবে। নট অনলি দ্যাট, তারা যে নির্বাচিত সরকার
সেটা প্রমাণ করার জন্য বিদেশি যত ধরনের চুক্তি বলুন বা অন্যান্য ধরনের ব্যবসায়িক চুক্তি বলুন, যেসবগুলো বাংলাদেশ বিরোধী, সেই সবগুলোকে তারা নবায়ন নয়, বাতিল করতে হবে। আপনাদের কাছে তুলে ধরি, বাংলাদেশ জন্ম নেওয়ার পর বঙ্গবন্ধু তো সময় পেলেন 3.5 বছর, তার পরবর্তীতে যে সকল সরকারগুলো নির্বাচিত অনির্বাচিত সরকারগুলো এভাবে দেশকে কখনো বিক্রি করে দেয়নি। আর শেখ হাসিনা সরকার ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, বন্ধক দিয়ে দিয়েছে, এই কথাগুলো যে বলতেন আসিফ নজরুল, সেটা তারা 18 মাসে একটি চুক্তিও প্রমাণ করতে পারেনি যে দিল্লির কাছে বাংলাদেশ নতজানু ছিল। উল্টা দিল্লি থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে। ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করছি, সেটা হলো যে ট্রানজিট ব্যবহার করতে পারতো, ল্যান্ড ট্রানজিট বাংলাদেশ ব্যবহার করতে পারতো গার্মেন্টস এর জন্য, সেটা বন্ধ হয়ে যাওয়াতে আমরা প্রায় অনেক হাজার কোটি টাকার শুল্ক বা আমদানি বাণিজ্য থেকে আমরা সেটা পাচ্ছি না। অতএব ডক্টর ইউনূসের দুর্নীতির কথাই উনি বলছেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। ইউনূসের দুর্নীতির পাশাপাশি কি বিএনপিও কি জড়িয়ে যাচ্ছে? এই যে বোয়িং কিনলো, এই বোয়িং এত টাকা দিয়ে কেনার দরকার কি? আজকে একজনকে প্রশ্ন করেছিলাম, বলে বোয়িং তো আর আজকেই আসতেছে না, এটা ধীরে ধীরে আসবে। আমি না, আপনার অর্থনীতিই নাই এখন, দেশের টাকা নাই, বাজেট করবেন টাকা নাই, শিশুর টিকা আনবেন টাকা নাই, যক্কা হবে 2 দিন পরে, যক্কা মহামারী আকার ধারণ করবে টাকা নাই, আপনি কৃষক মরে যাচ্ছে টাকা নাই, সার পাচ্ছে না টাকা নাই, বিদ্যুৎ নাই টাকা নাই, ডিজেলের সংকট, এখন বলছেন ডিজেলের সংকট কেটে গেছে, এই লাইন ছিল বাকওয়াস লাইন। তো এই যে দুর্নীতি, স্বজনপ্রীতি সব জায়গায় দেখছেন ইউনূস, ফখরুল, তাহলে ইউনূস সাহেব যে পদচিহ্ন রেখে গেলেন সেগুলোই দেখতে পাচ্ছেন ইউনূস, যেটা জাহাঙ্গীর ভাই বলছেন, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি দুর্নীতি, বিএনপি, পদচিহ্ন এগুলা শুনে হাসি পাইতেছে। দুর্নীতি, বিএনপি দুর্নীতি করে 2001 আর 2000 ওই সময়টার কথা চিন্তা করেন। তাদের জন্য দুর্নীতি করার জন্য তাদের একটা মন্ত্রণালয়ের বাইরে একটা ভবন ছিল। আমি আশা করি যে আমরা ভুলে যাব না আর কি। হ্যাঁ, তো দুর্নীতি কারো কাছ থেকে বিএনপিকে শিখতে হবে, এইটা অন্য বিষয়। আমি তথ্যগত বিভ্রাটের জন্য আমি প্রশ্নটা শিখতে হবে না, আমি বলছি যে ইনি মির্জা ফখরুল বলছেন যেদিকে তাকাই সেদিকেই দুর্নীতি। আমি প্রসঙ্গে আসবো, আমি জাস্ট একটা তথ্যগত বিভ্রাট হলে ঠিক করে দিবেন, আমার একটু মানে আমি শিওর না। যেটা ইউনূস সরকারের সময় 14টা বোয়িং, যেহেতু আপনি বোয়িং এর কথাটা তুললেন, 14টা বোয়িং এর দাম ধরা হয়েছিল কিনবে টিনবে সবকিছু মিলানো 35,000 কোটি টাকা, সেইটার একটা চুক্তি হলো 45,000 কোটি টাকার চুক্তি, 45,000 কোটি প্লাস। তাহলে 2 মাসে এই 10,000 কোটি টাকা কেন? 2 মাসে দেশ নিশ্চয়ই উন্নত হয়েছে, নিশ্চয়ই দেশ আমেরিকার 51-55 স্টেট হলো কাছাকাছি। বিপুল ভাই ডেভিলস অ্যাডভোকেট, এখন ডেভিলস অ্যাডভোকেট। 35,000 কোটি টাকা ধরা হয়েছে, সেখান থেকে এটা 2 মাসে বেড়ে এটার করা হলো 45,000 কোটি টাকা। কেন প্লাস? কেন এই খরচটা, এই যে এই টাকার গ্যাপটা, এই টাকাটা কাদের কাছে যাবে? এই টাকাটা কেন লাগবে? এই টাকাটা কেন অ্যাড হইলো? আমাদেরকে তো এগুলো জানতে হবে। আমরা যদি সত্যি বাংলাদেশের দুর্নীতি নিয়ে কথা বলতে চাই, আমাদেরকে ফলস ন্যারেটিভ নিয়ে তো চলবে না। পারমাণবিক থেকে মানে 90% লোন দিবে রাশিয়া, তারা ডিসবার্স করবে লোন তাদের হাত দিয়ে, তারা বলতেছে যে কোনো দুর্নীতি হয় নাই। বাংলাদেশের আসিফ নজরুলরা ন্যারেটিভ দাঁড় করায় দিল যে $5 বিলিয়ন বলে দুর্নীতি হয়ে গেছে, তাই না? আমি আপনাকে এখন প্রমাণ দিয়ে বললাম, এটা তো সমসাময়িক ঘটনা, এটা কোনো ন্যারেটিভ না যে আসিফ নজরুলের মতো শাহেল আহমেদ লোক একটা ন্যারেটিভ দাঁড় করেছে। না, এটা নিশ্চয়ই মনে করেন রাষ্ট্রদূতরে নিশ্চয়ই গোষ্ঠী দিয়ে এই যে 45 এইটা কেন হইলো? সংখ্যা বিভ্রাটটা কেন? সংখ্যা বিভ্রাট না, সংখ্যাটা বেড়ে গেল কেন? এটা আমার একটা প্রশ্ন, জানতে চাই। নিশ্চয়ই আমরা জানতে পারবো, আমাদের শো তো নিশ্চয়ই 2-4 জন দেখে। এবার আমি মির্জা ফখরুল ইসলামের কথায় আসি। দেখেন, আমি একজন বিএনপি পন্থী একজনের সাথে কথা বলছিলাম পরপর, কারণ আমরা দেখি ঢাকা শহরকে, আমি বাংলাদেশ মানে আসলে আমাদের ভুলটা কোথায় হয়েছে সেই কারণে অ্যাজ এ পলিটিক্যাল ক্রিটিক আমি গোটা বাংলাদেশকেই
আমার লেন্সের ভিতরে এখন, যখন নাকি বিএনপি যে রাতে পাওয়ার পুরোপুরি পেল, যখন নাকি 5ই আগস্টের পরে বহু জায়গায় বিএনপি একভাবে দখল করেছে, মানে সমস্ত কিছু, আমরা তখন বলতাম টেম্পো স্ট্যান্ড দখল হাবি যাবি, আবার জামাত বিভিন্ন অফিসে জায়গায় দখল করেছে। এখন কিন্তু প্রতিনিয়ত আপনি পত্রিকা খুললে দেখতে পাবেন, অনলাইন ইলেকট্রনিক প্রিন্ট যেটাই আপনি দেখতে পাবেন, অমুক ঝাঁক ধরে বদলি, তমুক ঝাঁক ধরে বদলি। হ্যাঁ, প্রশাসনের অতগুলা বদলি হয়েছে, বিচার বিভাগের এতগুলা বদলি হয়েছে, পুলিশের এতগুলা বদলি হয়ে এতগুলা নিয়োগ হয়েছে। এরা কারা একটু খোঁজ নিয়ে দেখেন। আচ্ছা, আপনি গ্রামে মানে উপজেলাগুলোতে, জেলাগুলোতে কত খাত আছে জানেন? টিআর, কাবিকা, বাজার, হাট, রিক্সা স্ট্যান্ড, নানা জায়গা। এইগুলা কারা নিচ্ছে? এগুলোকে কি আপনি স্বজনপ্রীতির আওতায় ধরবেন না? এক বিএনপির ভদ্রলোককে আমি জিজ্ঞেস করছিলাম, আপা 20 বছর অলমোস্ট পরে ক্ষমতায় আসছে, একটু তো করবেই। দ্যাট ইজ দা, মানে আপনি একজনের চোখ উপড়ে গেছে তাই জন্য আরেকজনের চোখ উপড়ে আপনি এটা প্রমাণ উদাহরণ হিসেবে দাঁড় করাবেন, ব্যাপারটাকে অটকে অট দিয়ে তুলনা করবেন। ধরে নিচ্ছি আপনি যদি ধরেও নেন 20 বছর ক্ষমতায় আসেন না, মানে 20 বছর ক্ষমতায় ছিল না বলে এখন বিএনপি এটা মানে লাইসেন্স পেয়ে গেছে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভদ্রলোক যেই মন্ত্রণালয় আছে, সবচাইতে বেশি নিয়োগ বাণিজ্য ওই মন্ত্রণালয় হয়। বাট আই থিঙ্ক হি ইজ মানে ওনার গেট না আমার নার্ভের উপর দিয়ে উঠে গেছে উনি কারণ একটা শুনলে তারটা শুনতে পারছে না, পদ 2টা একদম আসছে, তদবির 10টা। আমি তো বলছিলাম, আমি তো মানে ব্যাপারটা এরকম হচ্ছে আর কি। আমি শুনেছি, একদম কাছের একজনের কাছ থেকে শুনেছি। আমি কি ছিলাম না আন্দোলনে? আমিও তো আন্দোলনে ছিলাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন। তো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তো মনে করেন 20 জন আছে, পদ 2টা। এই ভদ্রলোকের তো এই প্রশাসন, এবং একটা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসন এটা, যেটাতে আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দেওয়া হয়েছিল, মনে আছে? দুর্নীতি করে শোয়াই ফেলছে, তার দুর্নীতি করে শোয়াই ফেলছে। সেই প্রশাসনকে উনি এসে, সেই মন্ত্রণালয়কে উনি এসে দায়িত্ব নিছে, এবং সেই মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি তদবির বাণিজ্য হয়, সবচেয়ে বেশি পদ বাণিজ্য হয়, সবচেয়ে বেশি টাকা ওই মন্ত্রণালয় দিয়ে, মানে দুর্নীতি করতে চাইলে আপনি আনতে পারবেন, রেভিনিউ দুর্নীতি আনতে পারবেন টাকা। তো উনার কাছে তো এটা খুব মানে ইটস কাইন্ড অফ রোলার কোস্টারের মধ্যে উনি আছে, কারণ ওনার তো অনেক তদবির। সুতরাং উনি ওনার ফ্রাস্ট্রেশনের কথা বলেছেন, বাট আপনাকে বুঝতে হবে উনি ওনার ফ্রাস্ট্রেশনের কথা বলছেন। আমার যেটা মনে হয়, দাদার সাথে আমি কিছুটা একমত, অনেক পুরোটাই একমত। আমার কাছে মনে হয় এই ফ্রাস্ট্রেশনের কথাটা উনি বলছেন কারণ উনি যা চাচ্ছেন একটা সোশ্যাল প্রেসার আসুক, যে প্রেসারে, কারণ ওনার দলের ভেতরে, ইট ইজ মাই সেন্স, আমি সেন্স করতেছি সেটা বলতেছি, আমার ধারণা ওনার দলের ভেতরে ওনাদের মতো বা ওনার মতো, ওনাকে যেহেতু উনি কমেন্ট গুলো করেন, মানুষ হয়তো কিছুটা কর্নারাইজড, এটা আমার কাছে মনে হয়। এবং ওনারা হয়তো কাকে বলবে, কমপ্লেনটা কাকে করার মতো ওনাদের কোনো জায়গা নেই। উনি এমন ভাবে সোশ্যাল মিডিয়াতে বা টেলিভিশন বা যেখানে হোক বলছেন, তখন এই যে আমাদের মতো যারা একটা প্রেসার করছি, এই সোশ্যাল প্রেসারে উনি কিছুটা হয়তো রিলিফ হচ্ছেন, ওনার কাছে হয়তো তদবির কিছু কম আসছে, উনি হয়তো এইভাবেই ওনার নিজেকে প্রোটেক্ট করছেন, কারণ ওনার বলার জায়গা নেই, এটা আমার কাছে মনে হয়। কারণ বিএনপির কথা যদি আপনি বলেন, বিএনপি জামাতিকে দেখা বা বিএনপি অবশ্যই বিএনপি এখন জামাতের সাথে কোণঠাসা 100%। কেন কোণঠাসা জানেন? কারণ অজগর সাপের গল্প আগেই আপনারা বলছে, অজগর সাপের গল্প আর বলবো না। এবার অন্য কথা বলি, মনে করেন আপনার ঘরে আপনি একটা তেলাপোকা দেখছেন, এই তেলাপোকাটাকে আপনি চিন্তা করলেন, আচ্ছা একে রাখি অন্য পোকাকে খাবে, ফর এক্সাম্পল এইটা হবে ওইটা হবে, বা এই তেলাপোকাকে আপনি পাইলা এমন একটা করছেন, এখন এটা ঝাঁকে ঝাঁকে হয়ে গেছে। আমাকে শেষের দিকে আসছে, একেবারেই শেষের দিকে আসছি, 1 মিনিটের মধ্যে আপনি বের হতে হবে। সুতরাং জামাত আপনাকে ওদেরকে খেয়ে ফেলছে। জামাতের সাথে এখন নতুন আবার এনসিপি যুক্ত হয়েছে, তারা তাদেরকে গিলে ফেলছে। সুতরাং বিএনপির জন্য তো এটা, আবার তো বিএনপির নিজেরা তো খুব একটা দুধে ধোয়া তুলসী পাতাটা নন, সেটা যে নন। মির্জা ফখরুল ইসলাম আরেকটা কথা বলছেন, এটা বলে শেষ করি। উনি কিন্তু ওই বক্তব্যকে, যে কথা আপনি রেফারেন্স টানলেন, সেটা তো উনি বলছেন উনি জিয়া গবেষণাগার করবেন একটা। জিয়া গবেষণাগারে
কি করবেন উনি? বঙ্গবন্ধু গবেষণাগার আছে দেখাও, বঙ্গবন্ধু জিয়া গবেষণাগার করবেন। বঙ্গবন্ধুর লম্বা একটা লেগেসি আছে 47-এর সময় পর থেকে, মনে রাখতে হবে। জিয়া গবেষণাগার করেন, আমরাও দেখি আপনি কতজন আর্মি অফিসার হত্যা, তারপরে শাহাদিসকে বানানো, জামাতকে সব আপনাদের জিয়া গবেষণাগারটা আমার দেখার খুব ইচ্ছা। শর্ষিনার ফিরকে পদক দেওয়া। তো স্যার আপনাদের এটা দেখারও খুব ইচ্ছা, আপনারা করতে থাকেন, আমরা দেখ। সেটার সম্বন্ধে আমরা, আপনি যেভাবে তুলে ধরলেন তার চেয়ে বড় চিত্র আমার কাছে নেই। যেই কথাটা এখানে বলা খুব প্রযোজ্য সেটা হলো যে বিশ্ব গণমাধ্যম বা মুক্ত গণমাধ্যম বা ফ্রি মাস মিডিয়ার কথা যদি আমরা বলি, যেটা ইতিমধ্যে আপনি আরো একটা তথ্য দিলেন যে বাংলাদেশ এখন বিশ্বে 152তম দেশ হিসাবে নিচে নেমে গেছে। এইসবগুলো সব দেখা যাচ্ছে যে যারা গত 10 বছর ধরে প্রপাগান্ডা চালিয়েছিলেন যে শেখ হাসিনার সরকারের সময় শুধু গণমাধ্যম নয়, সমস্ত বিষয় নিয়ে যে প্রপাগান্ডাগুলো ছিল, সেই বিষয়গুলো যে মিথ্যা সেইটা প্রমাণিত হচ্ছে বারবার। কারণ বাংলাদেশের কোনো পরিসংখ্যান বা বাংলাদেশের কোনো তথ্য নয়, সেটা আপনি বলেছেন যে ফ্রান্স থেকে সেটা এই যে বাংলাদেশের বর্তমান গণমাধ্যমের স্বাধীনতার যে সূচক সেখানে আমরা কোথায় অবস্থান করছি। অতএব আমরা যদি এটা শুধু এই বিষয়টাকে নিয়ে আলাপ করি তাহলে যেটা আমরা বুঝতে পারি সেটা হলো আমাদের শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর ডক্টর ইউনূসের তথাকথিত ইন্টারিম সরকারের সময় যে সমস্ত গণমাধ্যমের উপর যে আক্রমণ চললো, এমনকি সেই সরকারকে যারা নিয়ে এসেছে আমরা মনে করি, বিশ্বাস করি এবং প্রমাণিত, সেই দুইটি পত্রিকার উপরও তারা হয় ইন্টেনশনালি না হয় পরিকল্পিত হোয়াটএভার সেখানেও তারা আক্রমণ করেছে। তার থেকে পরিত্রাণ হয়নি। আর যে সকল সাংবাদিক বন্ধুদের বা আমাদের সিনিয়র সাংবাদিক এডিটর, আমি নাম বলতে চাচ্ছি না বারবার, এমনকি গতকালকে আমি বলছি গত পরশুদিন ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে, যেখানে আমাদের যে সকল সাংবাদিক বন্ধুরা বাংলাদেশে এখনো জেলে আছেন বিনা বিচারে আটক, তাদের মুক্তি দেওয়ার জন্য। মৌলিক আরেকটা বিষয় এখানে সংযোগ করতে চাই, বিশ্ব গণমাধ্যমের দুর্দিন যাচ্ছে। আপনারা জানেন যে এই মুহূর্তে পৃথিবীতে বিভিন্ন জায়গায় যে যুদ্ধ চলছে, সেই সকল জায়গাগুলোতে আমাদের কলিগরা যে তথ্য সংগ্রহের জন্য তাদের অবস্থান আসলেই নিরাপদ নয়, এবং দেখা যাচ্ছে সেখানে প্রতিদিনই সাধারণ মানুষের সাথে সাথে আমাদের সংবাদকর্মীরাও নিহত হচ্ছেন। অর্থাৎ বিশ্ব গণমাধ্যমের এই দুর্দিনে আমরা যুক্তরাষ্ট্র কোন পক্ষ থেকে আমরা কতটুকু যুক্তরাষ্ট্র কোন বিষয় নিয়ে আলাপ করবে সেই বিশ্লেষণ করার আগে দেখতে হবে যে বাংলাদেশের যে গণতন্ত্রের যে নতুন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, যেখানে দুইটি দলই স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধুর নাম নেয়া একেবারেই বাংলাদেশে এখন নিষিদ্ধ, জয় বাংলা একেবারেই নিষিদ্ধ, সেখানে কোনো পত্রিকা আওয়ামী লীগ, জয় বাংলা, বঙ্গবন্ধু 71 এসবগুলো নিয়ে কথা বললে তাদের জেল হবে। অতএব এই অবস্থাটা আসলে গণমাধ্যমের মুক্ত চিন্তার, মুক্ত তথ্য প্রবাহের আমি মনে করি সর্বোচ্চ বাধা, এবং বাংলাদেশ আসলেই 152 নয়, আমার মনে হচ্ছে বাংলাদেশের নিচে আর কেউ নেই। কারণ এই মুহূর্তে বাংলাদেশে প্রকৃতভাবে বাংলাদেশের যে মানুষের তথ্য আমাদের প্রয়োজন, যে সকল সংবাদগুলো প্রচার করা প্রয়োজন, যে সকল তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন, সে সকল কোনো তথ্যই কোনো সংবাদকর্মী প্রকাশ করতে পারছে না। আর মালিকরা, আপনারা দেখলেন যে তারেক জিয়ার সাথে বর্তমান মালিক এবং সম্পাদকেরা কিভাবে নতজান হয়ে ওনার সাথে দেখা করলেন, কিন্তু একবারও তারা বললেন না যে সাংবাদিকতা জার্নালিজম ইজ নট এ ক্রাইম,
অতএব আমাদের যে সকল কলিগেরা এখনো বন্দী আছে তাদেরকে বিচারের ব্যবস্থা করেন, তাদেরকে কোর্টে আনেন, এবং তারা যদি আসলেই হত্যার সাথে যুক্ত হয়ে থাকে তাহলে তাদেরকে সেই বিচারটা করেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে ডক্টর ইউনূসের সরকার যাদেরকে গ্রেফতার করেছেন তাদেরকে এখনো পর্যন্ত বিচার করা হচ্ছে না, এমনকি তাদেরকে বেল দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অতএব বাংলাদেশের অবস্থাটা আসলে, আমি সেই তথ্য যেটা আপনি দিলেন সেটার সাথে আমি বলবো, হ্যাঁ অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রভাবশালী দেশের তথ্য, অবশ্যই আমরা সেটা বিশ্বাস করি। কিন্তু আমরা প্রতিদিন সংবাদকর্মীরা যারা বাংলাদেশের সাথে বাংলাদেশ বিষয়ে বিশ্লেষণ করি, আমরা জানি অবস্থানটা আরো খারাপ। ধন্যবাদ। সঙ্গে থাকুন। শাহেল আহমেদ লুপা, আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের চিত্র এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেতে, এবং বাংলাদেশে এখনো সাংবাদিকরা প্রতিদিনই হামলা মামলার শিকার হয়েছেন? এই গত সপ্তাহে, এই যে সপ্তাহ শেষ হলো, এই সপ্তাহে অনেক জায়গায় সাংবাদিকরা আক্রান্ত হয়েছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দর্শকদের যারা আজকে যুক্ত হয়েছেন। দেখেন, বিশ্ব গণমাধ্যম দিবস বা মানে প্রেস ফ্রিডম, এটা একটা মানে আপনার কাছে খবরটা পৌঁছবে কিভাবে? সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের কাপটা হাতে নিয়ে আপনি প্রথম যেটা পড়বেন সেটা হচ্ছে পত্রিকা। এখন ইন্টারনেট আছে, ইন্টারনেট অনলাইন আছে, থ্যাংক গড যে আছে। কারণ বাংলাদেশের যে অবস্থা, তাতে করে এই অনলাইন পত্রিকাগুলো বা অনলাইন না থাকলে, সোশ্যাল মিডিয়াম না থাকলে, অনেকে আছে নিজেরা স্ব-উদ্যোগে 5ই আগস্টের পরে পোর্টাল তৈরি করেছে। আমাদের যেমন দ্য ভয়েস আছে, এই ধরনের পত্রিকাগুলোর মাধ্যমে আমরা খবরগুলো পাই, কি ঘটছে সেটাও খুবই সতর্কতার সাথে, সেটা খুবই অনেক কিছু ভাবনা চিন্তা করে অনেকে খবর আনতে পারি না। কারণ খবর তো আপনাকে, খবরটা কি যেটা ঘটছে সেটা একদম অন দ্য স্পটে যে সাংবাদিকরাই খবরটা তুলে আনে, সবিস্তারে বলে। কিন্তু একজন সাংবাদিককে, একজন রিপোর্টারকে সেই জায়গাটাতে যেতে হয়। এখন মনে করেন কামরাঙ্গীরচরে বা কুড়িলে বা অন্য কোনো ডিস্ট্রিক্টে, চাঁপাইনবাবগঞ্জে ফর এক্সাম্পল একটা ঘটনা ঘটলো, ওখানকার যে লোকাল প্রতিনিধি আছে তিনিও তো সাংবাদিকই, বিপুল ভাই, তাই না? উনি ঘটনাটার সবিস্তারে, ইলেকট্রনিক বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, উনি জানবেন, যে মাধ্যমের হোক, জেনে এটাকে উনি সার্কুলেট করবেন, তথ্যটা পৌঁছাবেন। তারপরে তথ্যটা ছাপা হবে বা তারা ওইখান থেকে রিপোর্টিংটা হবে, যেটা আমরা ইলেকট্রনিক মিডিয়ায় দেখতে পাবো, মানে টেলিভিশন, হোয়াটএভার চ্যানেলে। এখন সাংবাদিক বলতে কিন্তু আমরা ঢাকা শহরের কিছু সাংবাদিক, নামি দামি সাংবাদিককে বুঝতে পারি, কিন্তু আসলে কি তাই? আসলে তো তা না। একটা তথ্য, আপনি অ্যাকচুয়াল ঘটনা জানার জন্য বাংলাদেশের এবং বিশ্বের সব দেশে একই ভাবে, আমি বাংলাদেশের কথাটা যেহেতু আমরা বলতে চাই প্রেস ফ্রিডম নিয়ে, প্রত্যেকটা সাংবাদিক, প্রত্যেকটা রিপোর্টারের ভ্যালু আছে। প্রত্যেকটা রিপোর্টার নিজের রিস্ক নিয়ে এই কাজগুলো করে। কিন্তু আপনি কি জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে যারা উপজেলা, মানে জেলা ভিত্তিক যে সাংবাদিকরা আছেন বা লোকাল প্রতিনিধি আছেন, তারা কি কাজ করতে পারেন বিপুল ভাই এই মুহূর্তে? তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। স্বাধীন পরাধীন ভাবেও তো আপনাকে প্রতিটা শব্দ চয়ন আপনাকে সতর্কতার সাথে দিতে হয়। মাঝখানে এমনই একটা অবস্থা হয়েছিল যে এখনো আছে এটা, বাট ভিজিবিলিটিটা কম, ডিফারেন্ট ওয়েতে হয়েছে। সেটা কি জানেন? শেখ হাসিনার কথা বললে ফ্যাসিস্ট আগে বলতে হবে, এই কথাটার, এটা রুলটা তাই বলে তো সংবিধানে লেখে নাই তারা, কিন্তু এটা জুলাই সনদে লিখে রাখেছে তারা। বুঝতে পারছেন? এটা তাদের জন্য একটা সনদ। তুমি বাংলাদেশের নাগরিক, তুমি যখন সাংবাদিক হওয়ার যেই হও, তোমাকে ফ্যাসিস্ট কথাটা লিখতে হবে, তাইলেই তুমি সংবাদটা প্রচার করতে পারবা। এটাকে আপনি কি ফ্রিডম বলবেন? আপনি বিপুল টক এই মিডিয়া চালাচ্ছেন, আপনি জানেন যে আপনি কতটা কিভাবে চালাতে হচ্ছে আপনাকে। আপনি তো প্রিভিলেজ সাংবাদিক, আমি বলবো। আপনি এমন একটা জায়গায় থাকেন, সেটা যেভাবেই হোক আপনি চালাতে পারছেন। কিন্তু আপনি চিন্তা করেন তো, বাংলাদেশের একটা উপজেলাতে যে সংবাদ সংগ্রহ করে,
তার ভ্যালুটা চিন্তা করেন, কিন্তু তার মূল্যায়নটা চিন্তা করেন। আর বর্তমানে তার রাজনৈতিক যে স্বাধীনতা, কথা বলা, রাজনৈতিক বলতেছি, কথা বলার যে স্বাধীনতা, তার সংবাদপত্র কালেক্ট করা, সেটাকে প্রচার করার যে স্বাধীনতা, তার কি আছে, আদৌ আছে? যদি মনে করেন কোনো কিছু, ফর এক্সাম্পল আমি একটা কেস আপনাদেরকে বলে, আমার পরিচিত একটা আওয়ামী লীগের সময় আমরা তো জানি অনেক মাদ্রাসা মসজিদ অনেক হয়েছে, আমরা জানি না? একটা মাদ্রাসা একজন ভদ্রলোক করেছেন, যিনি আওয়ামী লীগের সামবডি, আমি পরিচয় কিছুই দিতে চাচ্ছি না। সেই ভদ্রলোকের, তার মানে কি, এই মাদ্রাসাটা উনি প্রতিষ্ঠা করেছেন, বছরের পর বছর, আজকে 12 বছর না 15 বছর যাবত উনি মাদ্রাসার পিছনে বিনিয়োগ করেছেন। মাদ্রাসাটাকে ওই যে বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গা, মানে বিভিন্ন কিছু অ্যাফিলিয়েশন করে এখন মাদ্রাসাটা একটা বিশাল বড় জায়গায় চলে গেছে। আপনারা তো জানেন, এটা তো জানেন না, বাংলাদেশে কিন্তু প্রাথমিক বিদ্যালয়, মানে বিদ্যালয় থেকে মাদ্রাসায় স্টুডেন্ট বেশি এখন। এটা কিন্তু বেশি না, স্টুডেন্ট বেশি বলা যাবে না, একটা শ্রেণী স্টুডেন্ট বেশি, মানে সাধারণ শিক্ষা থেকে মাদ্রাসা স্টুডেন্ট বেশি না। মানে অনেক জায়গায় অনেকগুলো স্কুলে, আমি যেমন আমাকে যেমন আমার শাহবাগের আমার একটা ইয়ে ছিল, উনি বলতে কিছু এলাকায়, কিছু এলাকায় আমাদের স্টুডেন্ট গুলা চলে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় ছেড়ে, ওনার মায়ের নামে একটা স্কুল ছিল, সেটা চলে গেছে মাদ্রাসায়, মাদ্রাসার ফ্যাসিলিটিস এর কারণে। ওনারা যে অন্য কিছু না, গরিব নিম্নবিত্ত, তারা ফ্যাসিলিটিস দেয়, নিয়ে চলে যায়। সব জায়গায় হয়তো না, আমি রং, সব জায়গায় না, অনেক জায়গায়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, সেই মাদ্রাসাটা এরকম একটা ভালো মাদ্রাসা। এই মাদ্রাসাটাকে এই ভদ্রলোক, আওয়ামী লীগের ভদ্রলোক, এটাকে এই জায়গাটায় নিয়ে গেছেন, বা এই মাদ্রাসাটা তৈরি করা থেকে ধরে এই সাকসেসফুল জায়গাটাতে নিয়ে গেছেন আওয়ামী লীগের ভদ্রলোক। এখন মাদ্রাসার রিলেটেড কোনো কিছু হলে এই ভদ্রলোকের নাম নেওয়া যাবে না। এক সাংবাদিক এটা রিপোর্ট করছে, হেভি মাইর খাইছে, মানে লোকাল প্রতিনিধির কথা বলতেছি। ইট ইজ একটা এলাকার চিত্র আমি আপনাকে বললাম। এই হচ্ছে সাংবাদিকের স্বাধীনতা। আমাদের নজরটাকে একটু চেঞ্জ করতে হবে, দৃষ্টিভঙ্গি। আমরা সাংবাদিক বলতে আসলে কোন ক্যাটাগরির, একটা কিছু যে মানে এলিট সাংবাদিক যাদেরকে আমরা চিনি, সাংবাদিক মানেই কি শুধু তৃতীয় মাত্রা? মানে মিডিয়াম মানেই কি শুধু তৃতীয় মাত্রা? মিডিয়াম মানেই কি শুধু 71 টেলিভিশন? মিডিয়াম মানেই কি শুধু যমুনা টেলিভিশন? মিডিয়াম মানেই কি শুধু প্রথম আলো? মিডিয়াম মানেই কি শুধু প্রথম আলোর মানে ডেইলি স্টারের সাংবাদিক, বাংলা ট্রিবিউন, যারা নাকি মূল ধারায় সামনে, এবং তারা যে খবরগুলো পাচ্ছে কাদের মাধ্যমে পাচ্ছে? এখন প্রথম আলোর মানে পৃষ্ঠপোষকতা দিতে পারে তারপর লোকাল প্রতিনিধিদেরকে, সব সাংবাদিক তো দিতে পারে না, দেয়ও না। বহু সংবাদ মাধ্যম বন্ধ হয়ে গেছে এই 2 বছরে। যারা ছোট ছোট ভাবে লোকাল প্রতিনিধি হিসেবে কাজ করত, তাদের লোকাল একটা পত্রিকা ছিল। অনেকে বলে লোকাল পত্রিকা কে পড়ে? আমি পড়ি, আমি জানি দস্তগীর ভাই পড়ে, বিপুল টক পড়ে। কারণ আমরা লোকাল গোটা বাংলাদেশের কথা যদি জানতে চাই, সেটা তো শুধু প্রথম আলো কভার করতে পারবে না, সব শুধু ডেইলি স্টার কভার করতে পারবে না, শুধু বাংলা ট্রিবিউন কভার করতে পারবে না। আমি জানতে চাই হবিগঞ্জে কি হচ্ছে, তাহলে আমার হবিগঞ্জের খবর পড়তে হবে। আমি জানতে চাই, আমি পড়ি, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি প্রত্যেকটা লোকাল পত্রিকা পড়ি, আই লাইক দ্যাট। আমার কাছে প্রথম আলোকে যেমন আমি গুরুত্ব দিই, আমার বণিক বার্তাকেও পড়ি আমি। বিকজ আপনি যদি সত্যি সত্যি সাংবাদিকতা বা সত্যি সত্যি আপনি তথ্য নিয়ে কাজ করতে চান, ইউ নিড টু নো দ্য তথ্যস। তাহলে আপনি কোথায় পাবেন? লোকাল পত্রিকা কত যে ইম্পর্টেন্ট, কিন্তু এই পত্রিকাগুলো সবসময় একটা অবহেলিত। এবং এখনকার গত 2 বছরে, বিশ্বাস করেন দাদা এবং বিপুল ভাই, আজকে একটা মজার বিষয় নিয়ে আপনি, মানে খুবই গুরুত্বপূর্ণ, মজা তো না, গুরুত্বপূর্ণ, মজা হচ্ছে আমার একটা ভাষা ভাই, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা কথা বলছেন, স্যার। এই সংবাদ মাধ্যমে এই যে সাংবাদিকগুলা, এই যে লোকাল প্রতিনিধিরা, এদেরকে আমরা কোনো অত গুরুত্বও দেই না, ওদেরকে আমরা সম্মানও করি না, ওদেরকে আমরা ভ্যালুও দিই না, কষ্টের ব্যাপারে এদেরকে আমরা সম্মানীয় দিই না। একজন ঢাকা শহরের একটা সাংবাদিক যে বেতন পায়, একটা লোকাল প্রতিনিধি ওই বেতন পায় না। বেতন যাও পায়, 5,000, 10,000, 7,000 টাকা, সেটাও তার 1 মাসেরটা 5 মাস পরে পায়। কিন্তু অথেন্টিক খবর কিন্তু আমরা তাদের কাছ থেকে পাই। গোটা বাংলাদেশ মানে ঢাকা শহর না, গোটা বাংলাদেশ মানে বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম। আমাদের পলিটিশিয়ানরা এগুলা কবে বুঝবেন? আমাদের সমাজ সংস্কারকরা এগুলো কবে বুঝবেন? আমার কোনো আইডিয়া নেই।
সো এবং এই মুহূর্তে গত 2 বছরে 5ই আগস্টের পরে, কারণ খুব স্বাভাবিক, 17 বছর একটা সরকার ক্ষমতায় ছিল, সব শুধু তো সাংবাদিকদের না, সমস্ত মানুষের একজন আরেকজনের সাথে একটা ভালো রিলেশন তৈরি হয়। ভালো রিলেশন তৈরি হয়ে যাওয়া মানে আমি তার ওই ফ্যাসিস্টের দোষর ব্যাপারটা তা না, কিন্তু প্রত্যেকটা ম্যাক্সিমাম মানে 90% লোকাল প্রতিনিধি যারা, তাদের কিছু মানুষ আছে কম্প্রোমাইজ হয়ে গেছে, কিছু মানুষ আছে ভয়ে কথা বলে না, কিছু মানুষের কথা বলার কোনো অধিকার নেই। ঢাকা শহরে, ইভেন তো ঢাকা শহরে যে সকল সাংবাদিকদের আমরা দেখেছি, সেই সকল সাংবাদিকরা যারা জেলে নাই, যারা জেলে আছেন তারা তো জেলে আছেন, তাদের তো বাইরে হওয়ার কোনো মানে আমি জানি না আদৌ বাইরে হইতে পারবেন কিনা। এবং যে সকল সাংবাদিকরা বেরিয়েছেন জেল থেকে, সেই সকল সাংবাদিকরা সব বিষয় নিয়ে কথা বলেন, শুধু তাদের যে শত্রুর জন্য জেলে বসে আছে তাদের মুক্তির ব্যাপারে কোনো কথা বলেন না। আমরা বলতেছি, বুঝছেন? এখন যারা দেশের ভিতরে আছেন তাদের নামে 140 জনের উপরে সাংবাদিক যাদের নামে মামলা আছে, যাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে, যারা চাপের মধ্যে আছেন, সবচেয়ে কষ্ট ব্যাপার তারা চাকরি হারা। এই 18 মাস 19 মাস তাদের সংসারটা চলছে কিভাবে? একটা সাংবাদিকের বেতন কত? সবাই তো ভাই সেলিব্রিটি সাংবাদিক না। একটা সাংবাদিকের বেতন কত? এই 15,000 20,000 30,000 টাকা দিয়ে হয়তো তাদের সংসারটা চলে, হয়তো 2টা পত্রিকায় তারা সংবাদ রিপোর্টারের কাজ করতো। এইসব মানুষগুলার জানেন আপনি, বাচ্চাকে স্কুল থেকে ছড়ায় গ্রামে পাঠিয়ে দিচ্ছে। কোন সাংবাদিককে আপনি দেখছেন আমাদের মতো যারা নাকি সংবাদ মাধ্যম নিয়ে কাজ করে আমরা কথা বলি তাদের নিয়ে? নিজেদের ফ্রেটার্নিটি, নিজেদের সতীর্থ, আমরা কিছু সাংবাদিকের কথা বলি, অবশ্যই যারা জেলে আছেন তাদেরকে তো আমরা বের করতে বলবোই, কিন্তু যারা জেল থেকে বেরিয়ে গেছেন সাংবাদিকরা, গিয়ে বের হয়েছেন, তারা কি তাদের সাংবাদিকদের নিয়ে কথা বলতেছেন যে আমিরা তো বের হয়েছি, আমার সতীর্থরা তো জেলে, শুধু শুধু লেখার কারণে জেলে? কেন মোজাম্মেল বাবু খুন করছে আপনার তাই মনে হয়? শ্যামল দত্ত খুন করছে, ফারজানা রূপা খুন করছে, শাহরিয়ার কবির খুন করছে, তারা সব জেলে। তা জেল থেকে বের হওয়ারাও তাদের জন্য কথা বলে না। কোন সাংবাদিক, অনেক সাংবাদিক, বড় বড় বিখ্যাত সাংবাদিকদের দেখি তারা নানা মাধ্যমে লেখে, তাদের সরাসরি কোনো মুক্তির কথা লেখে না। আমি ইদানিং দেখতেছি ওনাকে নিয়ে অনেক সমালোচনা আমি শুনছি, হয়তো আছে কিছু সমালোচনা, কিন্তু ওনাকে আমি দেখছি ইদানিং, আমি লক্ষ্য করতেছি, খুব অবজার্ভ করতেছে 2-1 সাংবাদিক আছে যাদের নাকি, আমি নাম বলতে চাচ্ছি না কারো, কাউকে আমি উঠাতেও চাই না, কাউকে নামাতেও চাই না, আমি দেখতেছি কে কথা বলে সাংবাদিকদের জন্য, কারা কথা বলেন না সাংবাদিকদের জন্য। সাংবাদিকরা সেখানে সবচেয়ে বেশি চাপের মধ্যে আছে যে সাংবাদিক গোষ্ঠী, সেই সাংবাদিক হচ্ছে সংবাদ প্রতিনিধি, রিপোর্টার্স। আপনাদের তো একটা রিপোর্টার্স ইউনিটি আছে না বাংলাদেশে? সেই রিপোর্টার্স ইউনিট কাজটা করে কাদের জন্য? কোন ইউনিটি নিয়ে কাজ করতেছে তারা? যখন এখানে তো লেখা নাই বিএনপি রিপোর্টার্স ইউনিট, জামাত রিপোর্টার্স ইউনিট, আওয়ামী লীগ রিপোর্টার্স ইউনিট, এরকম রিপোর্টার্স ইউনিট তো আপনাদের নাই। আমি তো সেরকম শুনি নাই, আমি তো শুনছি রিপোর্টার্স ইউনিট সবাই ওইখানে, কিন্তু এখন তো সেটা না। সুতরাং আপনি যেটা বললেন, এই যে বিশ্ব গণমাধ্যম, শোনেন, সবসময়ই গণমাধ্যম বলেন আর যে কোনো কিছুই বলেন, পক্ষ বিপক্ষ থাকে, কিন্তু আপনি তাকে মতই প্রকাশ করতে দিবেন না, এইটা মানবাধিকার লঙ্ঘন। তাকে আপনি সাপ্রেস করে রাখবেন, তার রুটিনও যে আপনি কেড়ে নিবেন, ইট ইজ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। এটা আপনি করতে পারেন না আপনারা, যেটা হচ্ছে, এবং এটাই চলে আসছে। চাপলুসির তো একটা, আপনি মানে এই যে একটা মানে আমরা প্রথম আলো ডেইলি স্টার নিয়ে কথা বলি, যেটা চ্যানেল আই, এটা তো একটা মিডিয়াম। চ্যানেল আইয়ের জিল্লুর রহমান সারা জীবনে গিরগিটিকে কেউ চেনে নাই, এক পাশে আওয়ামী লীগ, এক পাশে বিএনপি নিয়ে এসে তৃতীয় মাত্রা করছে। তৃতীয় মাত্রা সবচেয়ে বেশি তৃতীয় মাত্রায়, মানে আমি নিজে সাক্ষী, আওয়ামী লীগের কোন মন্ত্রী বা এমপি তৃতীয় মাত্রায় যেতে পারলে তারা বলতে গেছে, খুব খুশি, তারা তৃতীয় মাত্রায় ডাক পাইছে, সাথে অমুক বিএনপির নেতা আছে। এখন কেমন হইল?
তৃতীয় মাত্রার জিল্লুরের বউ এখন সে বিএনপি করে, আবার সে বলতেছে বিএনপি করলো, আমি কিন্তু বিএনপি করে না, আমার বউ করে। উনি করে না, ওনার বউ করে। আরেকজন ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, যে এক্সক্লুসিভ ইন্টারভিউ উনি শেখ হাসিনার গণভবন নিয়ে করছে, এই গণভবনটা উনি প্রশংসায় ভেসে গেছে। আমাকে একটু সময় দেন। প্রশংসায় খরগোশের বাচ্চা, মানে ক্ষেত খামার সব দেখাইছে। এই গণভবন যখন ডিস্ট্রয় করে ফেললো, শাইখ সিরাজ কোথায় ছিল? উনি তো প্রশংসা করছে যে এইরকম চাষি শেখ হাসিনাকে উনি চেনাইছে আমাদেরকে। সেই গণভবন যখন ধ্বংস করে দিল, তখন শাইখ সিরাজ কোথায় ছিল? শোনেন, আমার কিছু চাওয়ারও নাই, আমার কাছে আমি চাই না আমার কেউ চাকরি দেখ, আমি বলতে পারি, আমার ভয়টা অত নাই। আচ্ছা গেলাম, শাইখ সিরাজ বাদ দেন। ফরিদুর রেজা সাগর বই লিখছে, জাইমার বই নাকি জানি। চাপলুসির তো ভাই একটা সীমা থাকা দরকার। মানে চাপলুসি মানে বুঝলেন, চাপলুসি মানে চাটুকারিতা। মানে একটা মানুষের তো একটা মানে লজ্জা থাকবে না? আমার কিন্তু লজ্জা লাগে অনেক সময় আমার কি জানেন, আমি যখন সোনার দোকানে বা কোনো দোকানে যেতাম, শাড়ি কিনতে গেলাম, আগেকার দিনের রেওয়াজ ছিল কোক দিত, আমি জিন্দেগিতে খাই নাই, ফুচকা এনে দিত, আমি না, এখন তো আমি খাবোই না, জাস্ট বিকজ একটা শাড়ি আমি একটা কোক খাবো। লজ্জা লাগতো, আমার খুব লজ্জা লাগতো। এই লোকগুলো লজ্জা নাই, একদমই লজ্জা নাই। সে বই লিখছে, জাইমার বই পড়া, ফরিদুর রেজা সাগর। তারপরে আরো বই লিখছে, বই পড়া শিখবো আশা করি না। তারপরে সে আরো বই লিখছে, বঙ্গবন্ধুর ভাষণ ও সুমনের গল্প। আবার তার বোন তো আরেক কাঠি সরেশ, সে লিখছে বঙ্গবন্ধুর প্রিয় খাবার কেকা ফেরদৌস। উনি জানলো কেমনে বঙ্গবন্ধুর কি খাবার কথা? এটা একটা বিরাট প্রশ্ন। এই যে লোকগুলা, এই যে মিডিয়া মোঘলসরা, এরা সাংবাদিকদেরকে, সাংবাদিক যে কমিউনিটিটা আছে তাদেরকে ইমেজটার বারোটা বাজায় দিচ্ছে। মানে সিরিয়াসলি এটা লজ্জাজনক অবস্থা। ফরিদুর রেজা সাগরের মতো মানে কি এটার মানে কি? তো আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের সত্যিকারে যারা সাংবাদিক, আমাদের বিভুদাদের মতো মানুষরা হারায় যায়, যারা আসলে টাকার অভাবে সংসার চালাতে পারে না। আমাদের রিপোর্টার্সরা, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, যারা আজকে গত 18-19 মাস যাবত, যাদের আসলে কথা বলার অধিকার নাই, যাদের কাজ নাই, যাদের পরিবার পরিজন নিয়ে তারা কিভাবে জীবনাতিপাত করতেছে, তাদের বন্ধু বান্ধব ফ্যামিলি তারাও বিরক্ত হয়ে গেছে, কারণ তাদেরকে এখন মনে করে বোঝা। সুতরাং এই বাংলাদেশে আসলে গণমাধ্যমের স্বাধীনতা আদৌ আসবে কিনা, ফেরত কবে আসবে জানি না। তবে পরিবেশ পরিস্থিতি যদি না বদলায়, সমাজ যদি না বদলায়, সিচুয়েশন যদি না বদলায়, এই সরকার যেই সেটআপে আছে, সেই সেটআপে আমার কাছে মনে হয় রিপোর্টার্স ইউনিট পুরাপুরি আসলে বিএনপি বা জামাতের রিপোর্টার্স ইউনিট, সাংবাদিক কমিউনিটি পুরাপুরি সাংবাদিক সমস্ত কিছু আসলে হাতের বাইরে চলে গেছে। কোনো স্বাধীনতা নাই, গণমাধ্যম পরাধীন। ওকে, আমরা শুনলাম গণমাধ্যম নিয়ে একটা বিস্তারিত আলোচনা শুনলাম। আমরা আবার চলে আসি আমাদের আলোচক দস্তগীর জাহাঙ্গীর ভাই, আপনার কাছে শুনি। আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি, বলেন কি মির্জা সাহেব কি বললেন? দুর্নীতি স্বজনপ্রীতি, যেদিকে তাকান, যেদিকে হাঁটেন, যেদিকে চোখ যায়, যেদিকে পা ফেলেন, সর্বত্র দুর্নীতি অনিয়ম, স্বজনপ্রীতি। মির্জা ফখরুল সাহেব যে কথা বলছেন, আপনি নিজেও আপনার টাইম লাইনে যেটা লিখলেন যে ইউনূস দুর্নীতি স্বজনপ্রীতি, হ্যাঁ, বিষয়টা আমরা যারা সমালোচক, আমরা যারা রাজনৈতিক সরকারের সমালোচনা করি, আমরা যে সকল বিষয় নিয়ে সবসময় তীব্র আক্রমণ করি কথায়, সেই সকল বিষয়ের একটি বিষয় হলো দুর্নীতি। শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশের গণমাধ্যমের সকল শ্রেণীর, আমি বলবো কর্মীরা, সেই সময়কার সরকারের রোষানলে পরেও তারা কিন্তু সেই সরকারের সমালোচনা করেছেন। বিভিন্ন জায়গায় যে ধরনের দুর্নীতি হয়েছে, এমনকি রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, সেখানের দুর্নীতির কথা লিখেছেন। অনেকে ভয়ে ভীতিতে ছিলেন, কেউ হয়তো স্থানীয় লিডারদের আক্রমণের শিকার হয়েছেন, কিন্তু
উপর থেকে যে সেন্ট্রাল কমান্ড একটা রাষ্ট্র পরিচালনার, তাদের থেকে সরাসরি যে তাকে ধরে নিয়ে আসো, জেলে পুরে রাখো কারণ সে সাংবাদিক এবং সে হত্যাকারী, এরকম ঘটনা আমি অন্তত পক্ষে জানি না। তবে নির্ভেজাল তো হবে না, আমেরিকাতেও নির্ভেজাল কিছু নেই, সমস্ত জায়গায় এটা হবে। এখন দুর্নীতির কথা যেটা বলছেন মির্জা ফখরুল, আমরা এই সরকারের কে আসলে পরীক্ষা নিরীক্ষা করছি না, আমরা দেখছি, সময় দিচ্ছি যে সরকার আসলে কোন দিকে যাচ্ছেন। যদিও আমরা হতাশ হচ্ছি বর্তমান তারেক সরকার কোন দিকে পা বাড়াচ্ছেন। আমাদের সংবাদকর্মীদের একটি বিশেষ ধারণা ছিল, আশা ছিল, সেটা কি যে ডক্টর ইউনূসের সরকার তো বাংলাদেশের সংবিধান অনুসারে কোনো সরকার নয়, এবং সেই সরকার 18 মাসে যে কাজগুলো করেছেন সেটা নিয়ে ওই বর্তমান সরকার যেটা নির্বাচিত, আমি রিপিট করি, 209 জন এমপি, বিএনপির নির্বাচিত এমপি, এবং তাদের জোট হিসাবে বোধহয় 214 জন আর সামথিং লাইক দ্যাট, এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বর্তমান যে সরকার যে কয় মাস দেশ চালাচ্ছেন, তাহলে কি তারা এই 3 মাসের, মির্জা ফখরুল কি এই 3 মাসের কথা বলছেন? অবশ্যই উনি 3 মাসের কথা বলছেন। কোনই রাজনৈতিক সরকার এসে তার যেদিকে তাকাই সেদিকেই দুর্নীতি, এটা তারা দুর্নীতি করলেও বলে না, এটা পশ্চিমেও বলে না, পূর্বেও বলে না, বাংলাদেশেও তো বলেই না। সেই অর্থে উনি যে দিকে তাকাচ্ছেন, আমরা চলুন একটু দেখে আসি গণস্বাস্থ্য কেন্দ্র। আমরা জানি গণস্বাস্থ্য কেন্দ্র কিভাবে, আমরা তখনও জানতাম, তখনও দেখলাম আমরা সেই ভিডিওগুলো, কারণ এই যে সাংবাদিকতার কথা যেটা বিশ্লেষণ, আমি খুব মনোযোগ দিয়ে একদম এই লেকচারটা মানে এই শুনছিলাম যে সাংবাদিকতার বিষয়টা উনি যেভাবে তুলে ধরলেন, যে সাংবাদিক বলতে আমরা শুধু ওই নামি দামি সাংবাদিক, প্রতিটি ব্যক্তি বর্তমান সমাজের একটি সাংবাদিক, কারণ সামাজিক মাধ্যমে সে তুলে ধরতে পারে। দেখুন ডক্টর ইউনূস, আমি বারবার ডক্টর বলি, কেউ মাইন্ড করবেন না, এই ডক্টর ইউনূসের সকল সময়ে সাংবাদিকদেররা তো কোনো কাজই করতে পারেনি, কারণ তাদের মালিকানা চেঞ্জ, দখলদারিত্ব, জেলে পড়ে রাখা, এই সকল। সেখানেও আমি যে উদাহরণটা বলছি সেটাতেই থাকি, গণস্বাস্থ্য কেন্দ্রে যে অনিয়ম একজন উপদেষ্টা করলেন, মব সৃষ্টি করে দখল নিলেন, সেটা কিন্তু গণমাধ্যম কর্মী না, একজন সাংবাদিক, সে ভিডিও করেছে, সে দেখিয়েছে, যে আমাদের কাছে সেটা আছে। অতএব আমরা সেই অর্থে বলতে পারি যে দুর্নীতির যে উৎসব চলল 18 মাস, কারণ একটু ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যাটা হলো এরকম, আপনার ক্ষমতার উৎস কোথায়? ক্ষমতার উৎস যদি হয় জনগণ, তাহলে আপনার লিমিট আছে। আপনি ভাববেন আমার তো জনগণের কাছে দায়বদ্ধতা আছে, আমি তো ফিরে যেতে হবে, আমার ভোটাররা, আমার সাপোর্টাররা তো জিজ্ঞেস করবে আবার এইরকম ভবিষ্যতে। কিন্তু আপনার উৎস, ক্ষমতার উৎস যদি জনগণ না হয়, ইউনূস সরাসরি বলছেন আমাকে ক্ষমতায় বসিয়েছেন, আমি এখানে নিয়োগ দিয়েছেন, আমাকে নিয়োগকর্তা। ওই 4 জন 5 জন দস্যুদেরকে উনি দেখিয়ে বললেন যে এরাই আমার নিয়োগকর্তা, যদিও উনি বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা। নো, সাধারণ ছাত্ররা যে আন্দোলনে, একটা বিষয় আমাদের যারা আমাদেরকে শুনছেন বা ভবিষ্যতে শুনবেন তাদের জন্য বলি, আমি ছাত্র রাজনীতি করা মানুষ, রাজপথের মানুষ, ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে মিছিল নিয়ে এরশাদের বিরুদ্ধে মিছিল করা মানুষ। আমরা যেটা দেখতাম যে আমরা মিছিল করতাম সরকার পরিবর্তনের বা সরকারের বিরুদ্ধে, সরকার যে অন্যায়গুলো করছে সেটার জন্য। আমরা কিন্তু রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য রাজপথে কখনো কোনো ছাত্ররা নামে নাই, কারণ তাদের কথাই ছিল যে, যেমন আমি আরেকটা উদাহরণ দিই, সংগ্রাম পরিষদ বলুন আর সম্মানিত প্রচেষ্টা বলুন, ঢাকা ইউনিভার্সিটিতে কখনো শিবিরকে ঢুকতে দেওয়া হবে না, এটা একটা বিষয় ছিল সমস্ত রাজনৈতিক দলের। কিন্তু এই সকল সমস্ত কিছু ভেঙে দিল কে? ডক্টর ইউনূস, কারণ ওনার উৎস জনগণ নয়। অতএব উনি ওনার
পরিচিত মানুষগুলো, আমি বলবো গ্রামীণ ব্যাংকের মানুষগুলোকে, যে সকলদেরকে নিয়ে উনি বিশ্বে লুটপাট চালাচ্ছেন। শব্দটা কিন্তু লুটপাট, কারণ ওনার এই ব্যাংকিং সিস্টেম ইতিমধ্যে পৃথিবীতে প্রায় প্রতিটি দেশেই বলা হচ্ছে যে এখানে তো মুক্ত হওয়ার কিছু নেই, এখানে গরিব নিধনের গরিব চলে যাওয়ার কোনো কারণ নেই, কারণ ওনার যে সুদের যে বিরাট অংশ, তাতে করে বাংলাদেশ সহ আফ্রিকার বহু দেশে বহু মানুষ আত্মহত্যা করছে। অতএব ওনার উৎস যেহেতু জনগণ ছিল না, অতএব ওনারা সরাসরি লুটপাট করেছেন, সরাসরি দুর্নীতি করেছেন। শব্দটা দুর্নীতিটা আমার কাছে মনে হচ্ছে এই টার্মটা খুব সহজ হয়ে পড়ছে ওই 18 মাসের জন্য। ওনারা মানুষ হত্যা করেছেন, ওনারা বিচার বিভাগে মব সৃষ্টি করেছেন, এমনকি ওনারা নিজেরা মব সৃষ্টি করে ডাকাতি করে রাজনৈতিক ব্যক্তিদের বাড়িতে ডাকাতি করতে গিয়ে জনগণ যখন প্রতিহত করেছে, তখন তারা আবার সরকারের পক্ষ থেকে পুলিশ এবং আর্মি পাঠিয়ে সেই সকল মানুষ যারা ডাকাতদেরকে প্রতিহত করেছে তাদেরকে জেলে নিয়েছেন। অতএব এই 18 মাসের যে দুর্নীতি, এটা দুর্নীতি নয়, এটা হলো বাংলাদেশকে যেরকম একটি মৃত দেহ, মৃত কোনো মাংসপিণ্ড বা কোনো কিছু মৃত আপনি যদি বাইরে ফেলে রাখুন, যেখানে তারপরে দেখবেন চতুর্দিকের শুধু পিঁপড়া নয়, এটা বহু আমরা যেসবগুলো দেখতে পাইনি সেরকম এটা খাবার হিসাবে তারা চতুর্দিককে একদম ঘিরে ধরে। এই 18 মাসে আপনি চিন্তা করতে পারেন, গণস্বাস্থ্য কেন্দ্র, এই যে সরকার জগদ্দল পাথরের নিয়ে বসেছিল আমাদের ঘাড়ে, বাংলাদেশের ঘাড়ে, এখনো তারা কন্টিনিউ করছে। আসলে আমি এটা নিয়ে একটু বলবো, এই কথাই বলবো যে, কিন্তু এটা শেষ করে নিই। সেই সরকারের একজন উপদেষ্টা, যেই উপদেষ্টা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে তিনি ছিলেন সবচেয়ে সোচ্চার, যদিও উনি একজন এনজিও কর্মী। একটা এনজিও কর্মী বা এনজিওর কাজ নয়, পৃথিবীর কোনো দেশের কোনো এনজিওর কাজ নয় রাজনৈতিক সরকারের বিরোধিতা করা। তারা তাদের প্রজেক্ট থাকে, আমি এই প্রজেক্ট নিয়ে কাজ করব, মানবাধিকার নিয়ে কাজ করব, চক্ষু বিশেষজ্ঞ নিয়ে কাজ করব, শিশুদের নিয়ে কাজ করবো, বহু কিছু করব। কিন্তু ওনার প্রজেক্টটা কি ছিল? ওনার প্রজেক্ট ছিল এই সরকার শেখ হাসিনার দুর্ভাগ্য আমি বলবো, বাংলাদেশকে বিশ্ব দরবারে উনি বসালেন, আণবিক শক্তির যে ক্লাব যেখান থেকে সেইখানে বাংলাদেশকে পৌঁছে দিলেন, যেটা পৃথিবীতে সব দেশের ইচ্ছা থাকলেও উপায় নেই, সেই সদিচ্ছা উনি করলেন। এবং আমি যখন গত ভয়েসের পক্ষ থেকে মাত্র কয়েকদিন আগে একটা লিস্ট প্রকাশ করলাম শেখ হাসিনা সরকারের উন্নয়ন, চতুর্দিক দিয়ে মানুষ পাঠাচ্ছে আরো একটা বড় লিস্ট, ভাই ওইটার মধ্যে এটা মিস গেছে, ওইটা মিস গেছে, এটা করেছেন ওইটা, তখন আমি ভাবি যে আসলে তো লিস্ট করা উচিত শেখ হাসিনা সরকার কি করেননি, সেটা ছোট লিস্ট হবে। এই যে অব্যবস্থা, এইটাই বলছেন মির্জা সাহেব। মির্জা সাহেবের কথাটা দেখুন, মির্জা সাহেবকে আমি এটা বোধ হয় আমি একটু দুঃসাহস নিয়ে এটা বলি। দুঃসাহসের অর্থ হলো আমি ওনাকে অভিযুক্ত করছি না, আমি দেখতে পাচ্ছি উনি মানসিকভাবে একটু স্থিরতা ওনার মাঝে নেই। আমি বলছি না উনি মানসিক অসুস্থ, কারণ উনি একটি বিরাট মন্ত্রণালয় পরিচালনা করছেন যেটা দুর্নীতির আখড়া। এখন উনি দুর্নীতি করুক আর না করুক, উনি কি বলতে চাচ্ছেন গত 18 মাসে ওইখানে কি দুর্নীতি হয়েছে? তারপর উনি আবার বলছেন এক সময় যে আমি করতে চাই রাজনীতি থেকে, কি অবসর শব্দ, থ্যাংক ইউ সো মাচ, অবসর নিতে চাই। তাহলে উনার এই যে অস্বাভাবিকতা, এই যে গ্রাফ উঠা নামা, এবং আজকে বলছেন যে দুর্নীতি, এই সমস্ত কিছু আমার মনে হচ্ছে উনি কি হতাশ, উনি কি এটা ভাবছেন যে আমরা, কারণ এই যে একটু আগে বললাম যে আমি এই কথাটা বলতে চাই, সেখানে আমি বলি কেন জানি মনে হচ্ছে, বিপুল ভাই আমি সরাসরি বলছি,